শিক্ষার্থী বন্ধুরা সবাইকে শুভেচ্ছা। তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা সাহিত্য পাঠ অংশ থেকে একটি প্রবন্ধ আলোচনা করব। তোমরা এই ক্লাসটি শোনার সময় বইটি বের করে নিলে তোমাদের জন্য খুব সহায়ক হবে। তবে তোমরা যখন ক্লাসটি শুনবে অবশ্যই এই প্রবন্ধটি বের করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে, আলোচনাগুলো শুনবে, তাহলে তোমাদের জন্য খুব উপকার হবে। তো আমি শুরু করছি। আজকের প্রবন্ধটি হচ্ছে জীবন ও বৃক্ষ, প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী। আমরা প্রথমেই প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী সম্পর্কে কিছু জেনে নেব। প্রাবন্ধিক একজন সুলেখক মোতাহের হোসেন চৌধুরী, তিনি বাংলাদেশের একজন মননশীল, একজন চিন্তাশীল এবং একজন আধুনিক মনস্ক ব্যক্তিত্ব, একজন প্রগতিশীল চেতনার অধিকারী একজন ব্যক্তি ছিলেন। এই মোতাহের হোসেন চৌধুরী 1903 খ্রিস্টাব্দে নোয়াখালী জেলায় কাঞ্চনপুর নামক গ্রামে জন্মগ্রহণ করেন এবং তার একটি বিশেষ ভূমিকা রয়েছে মুসলিম সমাজের শিক্ষার প্রসার এবং বুদ্ধির মুক্তির জন্য একটি আন্দোলন সংগঠিত হয়েছিল, বুদ্ধির মুক্তি আন্দোলন। এবং সেই বুদ্ধির মুক্তি আন্দোলন নামক সেই আন্দোলনে মোতাহের হোসেন চৌধুরী ছিলেন একজন অন্যতম কাণ্ডারি। তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে পালন করেছিলেন এবং তিনি ব্যক্তিজীবনে ছিলেন সৌন্দর্যবোধ, মুক্তবুদ্ধির চেতনা ও মানবপ্রেমের আদর্শের অনুসারী। এবং তখনকার সময়ে কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন, কাজী মোতাহার হোসেন, আবুল ফজল, আব্দুল কাদির প্রমুখ মননশীল ব্যক্তিরা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং তাদের সহযোগী ছিলেন এই মোতাহের হোসেন চৌধুরী। এই মোতাহের হোসেন চৌধুরী তার একটি প্রবন্ধ সাহিত্যে অনন্য সংযোজন সংস্কৃতি কথা নামক প্রবন্ধ গ্রন্থটি তার বিখ্যাত। এছাড়াও তার দুটি অনুবাদ গ্রন্থ রয়েছে। ক্লাইভ বেলের লেখা সিভিলাইজেশন গ্রন্থ অবলম্বনে তিনি বাংলায় রচনা করেছেন সভ্যতা, এবং বার্টন রাসেলের কনকোয়েস্ট অফ হ্যাপিনেস গ্রন্থের অনুবাদ করেছেন সুখ নামে। এই দুটি গ্রন্থ খুবই তাৎপর্যপূর্ণ দুটি গ্রন্থ। বাংলা একাডেমি তার প্রকাশিত এবং অপ্রকাশিত রচনাবলী হিসাবে প্রকাশ করেছে। তিনি চট্টগ্রাম কলেজে অধ্যাপনাকালীন সময়ে 1956 খ্রিস্টাব্দের 18 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। যাই হোক, শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই প্রাবন্ধিক পরিস্থিতি সংক্ষিপ্ত পরিসরে জেনে নিলাম। এখন আমরা যেহেতু প্রবন্ধ, তোমরা অবশ্যই প্রবন্ধগুলো, বাক্যগুলো দেখে দেখে বোঝার চেষ্টা করবে, কারণ প্রবন্ধ একটা তাত্ত্বিক বিষয়, এখানে তত্ত্বগত বিষয় নিহিত থাকে। সুতরাং এখানে মননশীল চেতনার কিছু বিষয় থাকে। সুতরাং তোমরা অবশ্যই বাক্যগুলো মনোযোগ দিয়ে বইয়ের সঙ্গে মিলিয়ে তারপর তোমরা পড়তে চেষ্টা করবে। আর প্রবন্ধ পড়ার বা বোঝার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভাবতে হবে, মনকে নিবিষ্ট করতে হবে, অন্তরকে উপলব্ধি করার চিন্তা জাগ্রত করতে হবে, তাহলেই প্রবন্ধগুলো ভালোভাবে বুঝতে পারা যাবে। তো প্রবন্ধের প্রথমেই যে বাক্যটি রয়েছে আমরা সেটি বলেই শুরু করব। সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, মানুষকে বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া। এই প্রথম বাক্যটি আমরা প্রথম আলোচনা করব। সমাজের কাজ প্রথমেই প্রাবন্ধিক ব্যক্ত করেছেন যে সমাজের কাজ হচ্ছে যে যারা টিকে থাকবে তাদের জন্যই শুধু সুবিধা দেবে তা নয়, মানুষকে বড় করে তোলা, তার মানসিক বিকাশ ঘটানো, তাকে আন্তরিকভাবে অন্তর থেকে মানসিক বিকাশ ঘটানো সমাজের একটি কাজ। বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া। সমাজের কতগুলো কাজ রয়েছে, একজন মানুষকে বিকশিত করা, তার জীবনকে বিকশিত করার জন্য যেটা আগ্রহ, সেই আগ্রহ শক্তিটাই তৈরি করে দেওয়াও সমাজের একটি কাজ। স্বল্পপ্রাণ, স্থূল বুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষের সংসার পরিপূর্ণ। কত সুন্দর কথা বলেছেন। আমরা সমাজে চতুর্দিকে এখনও দেখলে যা পাই, স্বল্পপ্রাণ মানে যাদের অল্প প্রাণ, অর্থাৎ যাদের প্রাণের স্বল্পতা, স্থূল বুদ্ধি অর্থাৎ যাদের সূক্ষ্ম জ্ঞান নেই, সূক্ষ্ম বুদ্ধি যাদের নেই, তাদেরকে স্থূল বুদ্ধি বলা হয়। আমরা সাধারণভাবে গ্রাম্য ভাষায় স্থূল বুদ্ধি কথাটিকে মাথা মোটা বলা যায়। এবং জবরদস্তি প্রিয় অর্থাৎ যারা জোর জবরদস্তি করে গায়ের জোরে তার মতকে প্রতিষ্ঠা করতে চায়, আসলে যুক্তি নেই, জ্ঞান নেই, শুধু গায়ের শক্তির জোরে যারা প্রকাশ করতে চায়, এই তিন ধরনের লোকে আমাদের সংসার পরিপূর্ণ। স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি, জবরদস্তি। তাদের কাজ নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা নয়, অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা। কী বলা হয়েছে? এই যে ব্যক্তিগুলো স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি এবং জবরদস্তি প্রিয় মানুষগুলো, এই মানুষের কাজ হচ্ছে যে নিজের জীবনকে সার্থক করবে এবং সুন্দর করবে তা কখনো সে চায় না, সে কখনোই সেটা চায় না। এবং
তাদের কাজ হচ্ছে অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা। এই লোকগুলির কাজ হচ্ছে আর একজনের কী করে ক্ষতি করা যায়, আর একজনের কী করে বাধা সৃষ্টি করা যায়, অপরের কোনো একটা ভালো কাজের বা সার্থকতার তারা বাধা সৃষ্টি করার জন্য প্রয়াস করে। এই লোকগুলো এই কাজেই সবসময়ের জন্য ব্যস্ত থাকে। প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি। এই মানুষগুলো, এই স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি ও জবরদস্তি প্রিয় লোক, এরা আসলে সত্যিকারের প্রেম কি সেটা তারা উপলব্ধি করতে পারেনি, প্রেমের মর্ম তারা বুঝতে পারেনি, সৌন্দর্যের স্পর্শ তারা কখনো লাভ করতে পারেনি। তাই তারা নিষ্ঠুর, তারা মানুষের সঙ্গে খারাপ আচরণ করে, তারা বিকৃত বুদ্ধি, অর্থাৎ যাদের বুদ্ধি বিকার হয়েছে, বুদ্ধি নষ্ট হয়ে গেছে, তাদেরকে বলা হয় বিকৃত বুদ্ধি। সুতরাং এই ধরনের লোকেরা নিষ্ঠুর এবং বিকৃত বুদ্ধি। এদের একমাত্র দেবতা অহংকার, এবং এই লোকগুলির প্রচুর অহংকার থাকে। তারা অহংকার দেবতাকেই শুধু পূজা করে। তারা সবসময় নিজেকে জাহির করতে চায়, নিজেকে বড় ভাবতে চায়, নিজেকে শক্তিমান ভাবতে চায়, তার সে আর বড় কেউ নেই এমন ভাবতে চায়। এই ধরনের লোকেরাই আমাদের সমাজ পরিপূর্ণ। তারই চরণে তারা নিবেদিত প্রাণ। কারই চরণে বলছে? ওই যে অহংকার নামক দেবতা, সেই অহংকার নামক দেবতার চরণে ওই লোকগুলি নিবেদিত থাকে। তারা শুধু অহংকার ছাড়া অন্য কিছুই বুঝতে চেষ্টা করে না। ব্যক্তিগত অহংকার, পারিবারিক অহংকার, জাতিগত অহংকার, এসবের নিশান ওড়ানোই এদের কাজ। মাঝে মাঝে মানব প্রেমের কথাও তারা বলে, কিন্তু তাতে নেশা ধরে না, মনে হয় আন্তরিকতা শূন্য, উপলব্ধিবিহীন বলি। অর্থাৎ এই লোকগুলির বিভিন্ন রকমের অহংকার রয়েছে, কিন্তু এই যে অহংকারী, বিকৃত বুদ্ধি এবং এই যে নিষ্ঠুর মানুষগুলো যারা স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি, জবরদস্তি প্রিয়, এরা কী করে? মাঝে মধ্যে মানব প্রেমের কথা বলে, মাঝে মাঝে সুন্দর সুন্দর কথা বলে, মানুষের সঙ্গে সুন্দর আচরণের অভিনয় করে, কিন্তু তাতে নেশা ধরে না। অর্থাৎ মানুষ বুঝতে পারে এই লোকটি নিষ্ঠুর এবং বিকৃত বুদ্ধি। মাঝে মধ্যে তারা মানব প্রেমের, মানব ভালোবাসার একটা অভিনয় তারা করে। এদের স্থানে এনে দিতে হবে বড় মানুষ, সূক্ষ্ম বুদ্ধি, উদার হৃদয়, গভীর চিত্ত ব্যক্তি, যাদের কাছে বড় হয়ে উঠবে জীবনের বিকাশ, কেবল টিকে থাকা নয়। অর্থাৎ বলা হয়েছে এই লোকদের কাছে যদি আমরা বড় মাপের মানুষদের, যারা মনের দিক থেকে, চিন্তার দিক থেকে, সত্যিকারের জ্ঞানের দিক থেকে বড় মনের মানুষ, তাদেরকে এদের কাছে আমরা এনে দিতে পারি। সেই লোকদের কথা বলা হয়েছে যারা সূক্ষ্ম বুদ্ধি, যাদের বুদ্ধি খুব সুন্দর, চিন্তা শক্তি দ্বারা তারা সকল কাজ করেন, উদার হৃদয়, যাদের প্রতি উদারতা রয়েছে, যাদের গভীর চিত্ত, অর্থাৎ যাদের চিত্তে বা যাদের হৃদয়ে গভীরতা রয়েছে, যাদের ব্যক্তিত্ব সম্পন্ন, তাদের কথা বলা হয়েছে যে যাদের কাছে বড় হয়ে উঠবে জীবনের বিকাশ। এবং এই সকল বড় মানুষদের কাছে মূল কাজ হলো জীবনে কি করে বিকাশ করানো যায়, জীবনকে কি করে বিকশিত করা যায়, সেই চিন্তাটাই থাকে। শুধু টিকে থাকাই নয়, টিকে তো তেলাপোকাও থাকে, টিকে থাকে অনেক কিছুই। তাদের সার্থকতা কী? তেলাপোকার মতো বাঁচিয়ে থাকে লাভ কী? অর্থাৎ মানুষ হিসেবে মানুষের মতো যদি বাঁচা যায়, সত্যিকারে মানুষ হওয়া যায়, তবেই সে অস্তিত্ব বিকশিত হয়। সুতরাং বলা হয়েছে যে শুধু টিকে থাকাই যাদের জীবনের লক্ষ্য নয়, জীবনের বিকাশ হচ্ছে তাদের জীবনে একটি বড় কথা, সেই লোকদের কথা এখানে বলা হয়েছে। তাদের কাছে জীবন আদর্শের প্রতীক হবে প্রাণহীন শ্বাস বা কল নয়, সজীব বৃক্ষ, যার বৃদ্ধি আছে, গতি আছে, বিকাশ আছে, ফুলে ফলে পরিপূর্ণ হয়ে অপরের সেবার জন্য প্রস্তুত হওয়া যার কাজ। বৃক্ষের জীবনের গতি ও বিকাশকে উপলব্ধি করা দরকার, নইলে সার্থকতা ও পরিপূর্ণতার ছবি চোখের সামনে ফুটিয়ে তোলা সম্ভব হবে না। বলা হয়েছে যে এই যে কিছু লোক যারা, তাদের প্রতীক হলো জীবন আদর্শ, তাদের জীবনের প্রতীক, এবং একটা নির্দিষ্ট শ্বাস ফেলে প্রাণহীন, যাতে কোনো প্রাণ নেই, সে নির্দিষ্ট শ্বাস বা একটা কলের মধ্যে যারা জীবন চলে না, তাদের কথা বলা হয়েছে। বৃক্ষের জীবনে গতি আছে, বিকাশ আছে। এখন এখানে বৃক্ষের কথা বলা হয়েছে যে বৃক্ষ আমরা দেখতে পাই, মনে হয় বৃক্ষ চলতে পারে না, কিন্তু এখানে বৃক্ষের কিন্তু জীবনে গতি রয়েছে, বিকাশ আছে। সেটা আমরা উপলব্ধি করতে হলে আমাদের সুন্দরকে মন থাকা দরকার। সেটা যদি আমরা না বুঝতে পারি, তাহলে আমাদের সার্থকতা এবং পরিপূর্ণতার ছবি ফুটিয়ে তোলা সম্ভব হবে না। আবার আমরা মূল বইয়ে ফিরে আসি। বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য সহজেই উপলব্ধি সহজ হয়। বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়। আমরা বৃক্ষের দিকে যদি একবার তাকাই, একটু মন দিয়ে ভাবি, তাহলে জীবনের তাৎপর্যের সঙ্গে বৃক্ষের সাথে আমরা খুঁজে পাবো। তাই বারবার সেদিকে তাকানো প্রয়োজন। কার দিকে? বৃক্ষের দিকে তাকানো প্রয়োজন। মাটির রস টেনে নিয়ে নিজেকে মোটাসোটা করে তোলাতেই বৃক্ষের কাজের পরিসমাপ্তি নয়। আমরা দেখি বৃক্ষ মাটির থেকে রস টেনে নিয়ে বেঁচে থাকে, আমরা সাধারণ দৃষ্টিতে বুঝতে পারি যে এরা শুধু মনে হয় মাটি থেকে রস টেনে নিয়ে বেঁচে থাকে, কিন্তু তা না, এটা হলো সাধারণ দৃষ্টি। এছাড়াও তার আরও অনেক ভালো দিক রয়েছে, সেগুলো আমরা দেখব। কি বলা হয়েছে দেখি আমরা, তাকে ফুল ফোটাতে হয়, ফল ধরাতে হয়, নইলে তার জীবন অসম্পূর্ণ থেকে যাবে। তাই বৃক্ষকে সার্থকতার প্রতীক হিসেবে গ্রহণ করার প্রয়োজনীয়তা
সজীবতা ও সার্থকতার এমন জীবন্ত দৃষ্টান্ত আর নেই। কী বলা হয়েছে, এই বৃক্ষকে কি করতে হয়, ফুল ফোটাতে হয়, ফল ধরাতে হয়, নইলে কিন্তু বৃক্ষের সার্থকতা থাকে না, সে অসম্পূর্ণ থেকে যায়। বৃক্ষ তখন ফল ধরায়, ফুল ফোটায়, সেই ফুলের সুঘ্রাণ মানুষ পায়, সেই ফল মানুষ খেয়ে থাকে, জীবন ধারণ করে থাকে, তাতেই বৃক্ষ কিন্তু আনন্দিত, বৃক্ষ কিন্তু নিজের জীবনকে সার্থক মনে করে। এবং তাই বৃক্ষকেই বলা হয়েছে যে সার্থকতার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে গ্রহণ করার জন্য। এবং এমন সজীব এবং সার্থক জীবন্ত দৃষ্টান্ত মনে হয় আর দ্বিতীয়টি নেই। আবার মূল বইয়ে আমরা আসি। অবশ্য রবীন্দ্রনাথ অন্য কথা বলেছেন। ফুলের ফোঁটা আর নদীর গতির সঙ্গে তুলনা করে তিনি নদীর গতির মধ্যেই মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন। তার মনে মনুষ্যত্বের বেদনা নদীর গতিতেই উপলব্ধ হয়, ফুলের ফোঁটায় নয়। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর একটি ভিন্ন মত দিয়েছেন। তিনি জীবনকে নদীর গতির সঙ্গে তুলনা করেছেন। তিনি নদীর গতির মধ্যেই মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন, সেটাকে এখানে ব্যক্ত করা হয়েছে। এবং তার মনে মনুষ্যত্বের বেদনা নদীর গতিতেই, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে নদীর গতির মধ্যে দিয়ে তিনি মনুষ্যত্বের, মানুষের যে কষ্ট বেদনা সেটাকে তিনি দেখতে পেয়েছেন। ফুলের ফোঁটা সহজ, নদীর গতি সহজ নয়, তাকে অনেক বাধা ডিঙানোর দুঃখ পেতে হয়। ফুলের ফোঁটা সহজ, কিন্তু নদীকে অনেক বাঁক মোড়, অনেক উঁচু নিচু অসংখ্য পথ পাড়ি দিয়ে নদীকে সেই বাধা ডিঙিয়ে সেই মহাসমুদ্রে পতিত হতে হয়, অনেক দুঃখ তাকে পেরোতে হয়, ডিঙাতে হয়। সেটার জন্য বলা হয়েছে যে তাই রবীন্দ্রনাথ ঠাকুর নদীর দুঃখটা একটু বেশি, নদীর জীবনে বাঁক বেশি, প্রতিকূলতা বেশি, প্রতিবন্ধকতা বেশি। সেই প্রতিবন্ধকতার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর নদীর গতির সঙ্গে মানুষের জীবনকে তুলনা করেছেন। কিন্তু ফুলের ফোঁটার দিকে না তাকিয়ে বৃক্ষের ফুল ফোটানোর দিকে তাকালে বোধহয় রবীন্দ্রনাথ ভালো করতেন। তপবন প্রেমিক রবীন্দ্রনাথ কেন যে তা করলেন না বোঝা মুশকিল। অর্থাৎ আমরা দেখলাম বর্তমানে প্রাবন্ধিক মোতাহার হোসেন চৌধুরী এই রবীন্দ্রনাথ ঠাকুরের যে কথাটি, যে মতটি, তার সঙ্গে তিনি দ্বিমত পোষণ করে এই কথাগুলো বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর শুধু ফুলের ফোঁটার দিকে তাকিয়েছেন, কিন্তু বৃক্ষের ফুল ফোটানোর দিকে তাকালে বোধ হয় রবীন্দ্রনাথ আরও ভালো করতেন। তপবন প্রেমিক, এখন রবীন্দ্রনাথ ঠাকুর একজন তপবন প্রেমিক ছিলেন। আগের দিনের মুনি ঋষি যোগীরা তারা বৃক্ষতলে অরণ্য বসে, তারা তপবনে বসে সেই তপস্যা করতেন, বনে বসে তপস্যা করতেন। সেটাই তপস্যার নিমিত্তে যে বন, তাকে বলা হয় তপবন। সেই তপবন প্রেমিক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরও প্রকৃতি প্রেমিক, বৃক্ষ প্রেমিক, এই তপবনকে তিনি ভালোবাসতেন। এমনকি তার সেই শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, সেখানে এখনও সেই তপবন কেন্দ্রিক পড়াশোনা, অধ্যয়ন, চর্চা, জ্ঞান অনুশীলন তিনি এখনও চলমান তখন রেখেছিলেন। তাই রবীন্দ্রনাথ ঠাকুর একজন তপবন প্রেমিক। তিনি কেন যে বৃক্ষের সাথে জীবনের সাদৃশ্য বুঝতে পারলেন না, এই নিয়ে প্রাবন্ধিক একটু চিন্তা করেছেন। তিনি আবার রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষে আবার বলেছেন যে তিনি কী কারণে নদীর সাথে তুলনা করেছেন। জানি বলা হবে নদীর গতিতে মনুষ্যত্বের দুঃখ যতটা স্পষ্ট হয়ে ওঠে, বৃক্ষের ফুল ফোটানোয় তা তত স্পষ্ট হয়ে ওঠে না। তাই কবি নদীকেই মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন। অর্থাৎ রবীন্দ্রনাথের মতের পক্ষে হয়তো এই কথা বলা হতে পারে। তাই প্রাবন্ধিক বলেছেন যে নদীর গতিতে মানুষের দুঃখটা খুব সুন্দরভাবে, দুঃখটা যথাযথভাবে ফুটে ওঠে। তাই তিনি হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর নদীর গতির সঙ্গে মানুষের তুলনা করতে চেয়েছেন। উত্তরে বলবো, এই কথার প্রেক্ষিতে প্রাবন্ধিক বলছেন, চর্মচক্ষুকে বর্ণনা করে কল্পনা অনুভূতির চক্ষুকে বড় করে তুললে বৃক্ষের বেদনাও সহজে উপলব্ধি করা যায়। তিনি বলেছেন যে আমরা শুধু আমাদের এই যে চর্মচক্ষু, দৈহিক দৃষ্টি থেকে যেটাকে বর্ণনা করে আমরা যদি কল্পনা এবং অনুভূতি, মানসিক এবং মনের চিন্তাকে, হৃদয়ের গভীরতা দিয়ে যদি আমরা আমাদের হৃদয়ের চক্ষু দ্বারা যদি একটু দেখার চেষ্টা করি, কল্পনা শক্তিকে একটু কাজে লাগাই, অনুভূতি দ্বারা যদি আমাদের অনুভব উপলব্ধি করার চেষ্টা করি, তাহলে বৃক্ষেরও যে বেদনা আছে, বৃক্ষেরও যে দুঃখ আছে, সেটাকে উপলব্ধি করা সহজ হবে। আর বৃক্ষের সাধনায় যেমন একটা ধীর স্থির ভাব দেখতে পাওয়া যায়, মানুষের সাধনায়ও তেমনি একটা ধীর স্থির ভাব দেখতে পাওয়া যায়। আর এটাই হওয়া উচিত নয় কি? অনবরত ধেয়ে চলা মানুষের সাধনা হওয়া উচিত নয়। যাকে বলা হয় গোপন ও নীরব সাধনা, তা বৃক্ষেই অভিব্যক্ত, নদীতে নয়। তাছাড়া বৃক্ষের সার্থকতার ছবি যত সহজে উপলব্ধি করতে পারি, নদীর সার্থকতার ছবি তত সহজে উপলব্ধি করা যায় না। এখানে কি বলেছেন প্রাবন্ধিক, তোমরা বুঝতে পারবে সহজেই। যে বলা হয়েছে বৃক্ষে যেমন একটা ধীর স্থির ভাব থাকে, বৃক্ষ কি দাঁড়িয়ে থাকে, প্রতিবাদ করতে পারে না, চলতে পারে না, তাই ধৈর্য, সহ্য, স্থৈর্য আমরা তার মধ্যে পাই। তেমনি মানুষের সাধনায়ও কিন্তু একটা ধীর স্থির
সত্যিকারের সাধনায় একটা স্থিরতা রয়েছে, সেটা বৃক্ষের মধ্যেও রয়েছে, মানুষের মধ্যেও রয়েছে। এবং এটাকেই বলা হয়েছে গোপন এবং নীরব সাধনা। সাধনাটা হচ্ছে গোপন এবং নীরব। সেই গোপন এবং নীরব সাধনা কিন্তু বৃক্ষের মধ্যেই নিহিত রয়েছে, যেটা আসলে সত্যিকারের মানুষের মধ্যেও তা নিহিত রয়েছে। সেটাকেই তিনি বলেছেন যে সেটা বৃক্ষেই একমাত্র অভিব্যক্ত, নদীতে কিন্তু তা আসলে নেই, নীরবতা নেই, গোপনতা নেই, নদীর মধ্যে কিন্তু তা কিন্তু আমরা পাই না। আবার তিনি বলেছেন বৃক্ষের সার্থকতার ছবি কিন্তু একটু চিন্তা করলেই খুব ভালোভাবে সহজে আমরা উপলব্ধি করতে পারি, কিন্তু নদীর সার্থকতার ছবি কিন্তু সহজে উপলব্ধি করা যায় না। নদী সাগরে পতিত হয় সত্য, কিন্তু তার ছবি আমরা প্রত্যহ দেখতে পাই না। বৃক্ষের ফুল ফোটানো ও ফল ধরানোর ছবি কিন্তু প্রত্যহ চোখে পড়ে। দূরের কাছে দাঁড়িয়ে থেকে সে অনবরত নতি, শান্তি ও সেবার বাণী প্রচার করে। নদী কি তার সার্থকতা? সেই মহাসমুদ্রে বিলীন হয়ে যাওয়া, সেখানে তিনি নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া, বিলুপ্ত করে দেওয়া, কিন্তু সেটা আমরা দেখতে পাই না। কিন্তু আমরা ঘরের সামনে, দৌড়ের সামনে আমরা কিন্তু এই বৃক্ষকে দেখতে পাই। এই বৃক্ষ সে কি করে? সেই বৃক্ষ কিন্তু আমাদের চোখের সামনে আমাদেরকে অনেক কথা, অনেক মেসেজ আমাদের দিয়ে যাচ্ছে, অনেক বার্তা আমাদেরকে দিয়ে যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি শব্দ এখানে ব্যক্ত করেছেন প্রাবন্ধিক, তোমরা সুন্দরভাবে মনে রাখবে। সে আমাদের দৌড়ের কাছে দাঁড়িয়ে থেকে সে অনবরত মানে সব সময় বিরতিহীনভাবে আমাদের দরজার কাছেই তো গাছ, আমাদের চোখের সামনেই তো গাছ, আমরা পা ফেললেই দেখতে পাই বৃক্ষ। সেই বৃক্ষ কি? নতি, শান্তি ও সেবার বাণী প্রচার করে। 3টি কথা মনে রাখতে হবে, নতি, শান্তি ও সেবা। এই 3টি বিষয়, 3টির বাণী বৃক্ষ কিন্তু আমাদের চোখের সামনে দেখতে পাই। তারা অবনত মস্তকে মানুষ একটা ডাল কেটে ফেলে, প্রতিবাদ করতে পারে না। শান্তি, সবচেয়ে পৃথিবীর সব শান্তির বার্তা বৃক্ষের মধ্যে দিয়ে নিহিত। সেবা, বৃক্ষ ফুল ফোটায়, ফল ধরায়, আবার বৃক্ষ থেকে আসবাবপত্র পাই। সবচেয়ে বড় সেবা হচ্ছে বৃক্ষ থেকে অক্সিজেন যে পাই আমরা, সেই অক্সিজেনে আমরা মানুষ, জীবকুল বেঁচে থাকি। এটা হচ্ছে বৃক্ষের সবচেয়ে বড় সার্থকতা। আরেকটি সার্থকতা হলো আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, যেটা আসলে ক্ষতিকর পৃথিবীর জন্য, সেটা কিন্তু এই বৃক্ষ আবার গ্রহণ করে। তাহলে বৃক্ষই কিন্তু আমাদের পরম বন্ধু, বৃক্ষ কিন্তু আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস। সুন্দর একটা কথা বলছে, সাধনা করতে গেলে প্রাপ্তি একটা বিষয় রয়েছে, প্রাপ্তি গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন সাধনাটা কি? যেমন এখানে তোমরা শিক্ষার্থী, তোমরা ছাত্রছাত্রী, তোমাদের সাধনা হচ্ছে অধ্যয়ন করা। কেননা বলা হয়েছে প্রাচীন সংস্কৃত গ্রন্থে ছাত্রানাং অধ্যয়নাং তপ, ছাত্রদের অধ্যয়নেই তপস্যা। কৃষক যিনি, তার কাজ হচ্ছে সুন্দরভাবে চাষ করা, ভালো ফসল ফলানো, তার সাধনা হচ্ছে চাষ করা। একজন শিক্ষার্থীর সাধনা হচ্ছে তার অধ্যয়ন করা, শিক্ষা অর্জন করা। সুতরাং এই সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস। নদীর সাগরে পতিত হওয়ার সেই প্রাপ্তি স্পষ্ট হয়ে ওঠে না। নদী যেমন সাগরে পতিত হয়, সেই প্রাপ্তিটা কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাই না। এখানে সেটাই বলা হয়েছে যে নদীর হচ্ছে সাগরে প্রাপ্তিটা, সেই প্রাপ্তি কিন্তু আমাদের চোখের সামনে দেখতে পাই না। সে তো প্রাপ্তি নয়, আত্মবিসর্জন। প্রাবন্ধিক এখানে নদী যে সাগরে বিলীত হয়ে যায় তাকে তিনি প্রাপ্তি বলেন, তিনি বলছেন আত্মবিসর্জন, নিজেকে সমর্পণ করে দেওয়া। অপরপক্ষে বৃক্ষের প্রাপ্তি চোখের সামনে ছবি হয়ে ফুটে ওঠে। বিপরীতে আমরা দেখতে পাই যে বৃক্ষ রয়েছে, এই বৃক্ষ কি করে? বৃক্ষর যে সার্থকতা, বৃক্ষর যে উপকারিতা, বৃক্ষর যে সেবা, শান্তি, নতির বাণী, এগুলো আমাদের চোখের সামনে আমরা সবসময় ছবির মতো ফুটে ওঠে। ফুলে ফলে যখন সে পরিপূর্ণ হয়ে ওঠে, তখন আপনা থেকেই বলতে ইচ্ছা হয় এই তো সাধনার সার্থকতা। তাই বলা হয়েছে কি, এই বৃক্ষ যখন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়, তখন বলা হয় চোখের সামনে, তখন আপন থেকেই মনের মধ্যে ব্যক্ত করতে ইচ্ছা করে যে এই তো সাধনার সার্থকতা। কিসের সাধনা? বৃক্ষের সাধনা, ফুল ফোটানো, ফল ধরানো, মানুষের উপকারে কাজে আসা, সেই সার্থকতাই এখানে বড় সার্থকতা। বৃক্ষে প্রাপ্তি ও দান। বৃক্ষ কী করে? মানুষকে ফল দান করে, ফুল দান করে, মানুষকে অক্সিজেন দেয়, মানুষকে তাদের জীবনী শক্তি দিয়ে থাকে। তাহলে বৃক্ষে প্রাপ্তি আছে, দান আছে। সৃজনশীল মানুষেরও প্রাপ্তি ও দানে পার্থক্য দেখা যায় না, যা তার প্রাপ্তি তাই তার দান। তাই বলা হয়েছে যে সৃজনশীল মানুষ যারা সৃষ্টিশীল, যাদের মধ্যে সৃজন শক্তি রয়েছে, তাদের ভিতরে প্রাপ্তি এবং দান, এই ভিতরে দুটোর মধ্যে কিন্তু তেমন পার্থক্য তাদের নেই। যা তার অর্জন, যা তার প্রাপ্তি, আবার তাকে দান করে দেওয়া, বিলিয়ে দেওয়া, জ্ঞানকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, তার কাছে যা তার প্রাপ্তি তাই তার দান। এখানে আমাদের জানতে হবে যে যা তার প্রাপ্তি তাই তার দান কার ক্ষেত্রে? সৃজনশীল মানুষের ক্ষেত্রে। আবার আমরা মূল বইয়ে ফিরে আসি। বৃক্ষের পানে তাকিয়ে রবীন্দ্রনাথ নিশ্চয়ই অন্তরের সৃষ্টি ধর্ম উপলব্ধি করেছেন। বহু কবিতায় তার পরিচয় পাওয়া যায়, কিন্তু গদ্যে তিনি তা স্পষ্ট করে বলেননি। বললে ভালো হতো।
তাহলে নিজের ঘরের কাছেই যে সার্থকতার প্রতীক রয়েছে সে সম্বন্ধে আমরা সচেতন হতে পারতাম। তিনি বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর বৃক্ষের পানে তাকিয়েছেন, বৃক্ষ নিয়ে তার অসংখ্য কবিতা আছে, অনেক গান আছে, অনেক প্রবন্ধ রয়েছে। তিনি বৃক্ষকে তার অন্তরের সৃষ্টি ধর্ম বলে উপলব্ধি করেছেন, বৃক্ষ বন্দনা করেছেন। বৃক্ষের অনেক সুন্দর সুন্দর উপলব্ধি রবীন্দ্রনাথ ঠাকুরের রয়েছে এবং বহু কবিতায় তার পরিচয় পাওয়া যায়। কিন্তু গদ্য গ্রন্থে বলা হয়েছে যে গদ্যে তিনি সেটা একটু স্পষ্ট করে বলেননি, যদি বলতেন তাহলে ভালো হতো। প্রাবন্ধিক তাই মত ব্যক্ত করেছেন। নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গেয়ে শোনায়। এই বৃক্ষ কি করে? কথা বলতে পারে না, ব্যক্ত করতে পারে না, কিন্তু সে নীরবে তার সার্থকতার গান কিন্তু সে নিয়ে শুনিয়ে যাচ্ছে। অনুভূতির কান দিয়ে সে গান শুনতে হবে। এখন বৃক্ষের সার্থকতার গান, বৃক্ষের সার্থকতা শুনতে হলে আমাদের অনুভূতির কান দিয়ে সেগুলো কিন্তু শুনতে হবে। তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি, ধর্মের মানেও তাই। অর্থাৎ আমাদের অনুভূতির কান দিয়ে সেই বৃক্ষের সার্থকতা বুঝতে হবে, কান দিয়ে শুনতে হবে। তাহলে আমরা বুঝবো যে জীবনের মানে হচ্ছে বৃদ্ধি, জীবনের অর্থই হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত। ধর্মেরও কিন্তু মানে তাই। প্রকৃতির যে ধর্ম, মানুষের সে ধর্ম। পার্থক্য কেবল তরুলতা ও জীবজন্তুর বৃদ্ধির উপর তাদের নিজেদের কোনো হাত নেই, মানুষের বৃদ্ধির উপরে তার নিজের হাত রয়েছে। এখানে সুন্দর কথা বলেছেন, প্রকৃতির যে ধর্ম, মানুষেরও সেই ধর্ম। পার্থক্য কিসে আছে? তরুলতা এবং জীবজন্তু তাদের যে বৃদ্ধি, তাদের উপর নিজেদের কোনো হাত নেই, তারা অবলীলাক্রমেই বৃদ্ধি পেতে থাকে। মানুষের বৃদ্ধির উপর নিজেদের হাত রয়েছে। মানুষের যখন বৃদ্ধি পায়, মানুষের কিছুটা হস্তক্ষেপ, মানুষের কিছু চিন্তা চেতনা, মানুষের বৃদ্ধি প্রাপ্তির ক্ষেত্রে মানুষের নিজেদের কোনো ভূমিকা রাখতে পারে। মানুষের মানসিক বৃদ্ধি ঘটানো, জ্ঞান বৃদ্ধি ঘটানো তার মানুষের ইচ্ছার উপর নির্ভর করে, মানুষের জ্ঞানের উপর নির্ভর করে, তার চিন্তা শক্তির উপরে নির্ভর করে। আর এখানেই মানুষের মর্যাদা। মানুষ যে নিজের বৃদ্ধির জন্য নিজে ভূমিকা রাখতে পারে, এখানেই মানুষের মর্যাদা অন্তর্নিহিত রয়েছে। মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও। আমরা ভাবতে পারি মানুষ যদি দৈহিকভাবে বৃদ্ধি পায়, অনেক বড় হয়, লম্বা হয়, শক্তিমান হয়, মারামারি করতে পারে, শক্তি দেখাতে পারে, কিন্তু আসলে তাই নয়। সবচেয়ে বড় তো তাদের কিন্তু আত্মিক বৃদ্ধি একটা বিষয় আছে। আত্মার বিকাশ, চিন্তার বিকাশ, সুন্দর চেতনার বিকাশ, ভাবনার বিকাশ, সুন্দর কিছু চেতনার বিকাশ, এমন কিছু ভাবনা সেখানে প্রকাশিত হতে পারে। সেই ভাবনার কথাই কিন্তু এখানে ব্যক্ত করা হয়েছে এবং তাই বলা হয়েছে মানুষের বিকাশ কেবল বৃদ্ধি কিন্তু আত্মিক। মানুষকে আত্মা সৃষ্টি করে নিতে হয়, তা তৈরি পাওয়া যায় না। মানুষ যতই আমরা বলি, মানুষকে কিন্তু এই সুন্দর আত্মা, সুন্দর মন, সুন্দর বুদ্ধি, এটা তাকে সৃষ্টি করে নিতে হয়, তৈরি করে নিতে হয়, তাকে আপনভাবে নিজেকে তৈরি করে নিতে হয়। তার মাধ্যমে মানুষ কিন্তু তার আত্মোপলব্ধি, তার জ্ঞান বিকশিত হওয়া, তার জ্ঞানের প্রকাশ ঘটানো, তার নিজে নিজে আত্মতৃপ্তি লাভ, এই সব কিছুই তিনি পেয়ে থাকেন। সুখ, দুঃখ, বেদনা উপলব্ধির ফলে অন্তরের যে পরিপক্কতা, তাই তো আত্মা। তাই বলা হয়েছে যে সুখ এবং দুঃখ, বেদনা এগুলো কিন্তু আমরা অন্তরে উপলব্ধি করতে পারি এবং অন্তরের পরিপক্কতার মাধ্যমেই আমরা সেগুলো বুঝতে পারি। সেটাই কি তিনি আত্মা বলেছেন। অর্থাৎ কি আমরা অন্তরে যে উপলব্ধি করতে পারি, সুখ কোনটা, দুঃখ কোনটা, কোনটা আমাদের সমৃদ্ধি, কোনটা আমাদের পশ্চাদে নিয়ে যায়, এই বুঝতে পারাটাই আমাদের প্রকৃতপক্ষে আত্মা। এই আত্মারূপ ফল স্রষ্টার উপভোগ্য। এখন স্রষ্টা কিন্তু এই যার আত্মশক্তি ভালো, যিনি আত্মায় এই সুন্দর জ্ঞান অর্জন করতে পারে, সেটা স্রষ্টা উপভোগ করে থাকেন। তাই মহাকবির মুখে শুনতে পাওয়া যায়, রাইপনেস ইজ অল, পরিপক্কতাই সব। সুন্দর একটি কথা এখানে বলা হয়েছে, চমৎকার একটি কথা, পরিপক্কতাই সব। মানুষ দীর্ঘদিন অভিজ্ঞতার দ্বারা অনেক জ্ঞান সঞ্চয় করে, পরিপক্কতার মাধ্যমে তার জীবনকে সে পরিপুষ্ট করে এবং এই পরিপক্কতাই জীবনের সব কিছু। অভিজ্ঞতা, জ্ঞান, চর্চা, অনুশীলন, এই সব কিছুর দ্বারাই পরিপক্কতাই হচ্ছে তার সব কিছু। একটি ফল কিন্তু যখন পাকে, পরিপক্কতা পায়, তখন কিন্তু সেটা খাবার উপাদেয় হয়, সেটা খেয়ে আমরা তৃপ্তি পাই। ঠিক তেমনি একজন মানুষের জীবনেরও কিন্তু জ্ঞানের একটা পরিপক্কতা রয়েছে। তার চর্চা, তার বিকশিত হওয়া, তার সুন্দর চেতনা, এগুলো যখন সে সুন্দরভাবে উপলব্ধি করে, পর্যায়ক্রমে ক্রমান্বয়ে ধীরে ধীরে সময় অনুসারে সে যখন পরিপক্ক হয়, সেটা কিন্তু আরও আত্মতৃপ্তি দান করে। সেটাকেই তিনি যে বৃক্ষের যে ফলের পরিপক্কতার সাথে মানুষের জীবনের পরিপক্কতাকে তিনি তুলে ধরেছেন। আত্মাকে মধুর ও পুষ্ট করে গড়ে তুলতে হবে। এই আত্মাকে ফল যেমন পরিপক্ক হলে খেতে মিষ্টি লাগে, মধুর লাগে,
এবং পুষ্ট হয়, ঠিক তেমনি আত্মাকেও মধুর করতে হবে, পুষ্ট করতে হবে। আমরা বৃক্ষের সাথে তুলনা করেই আমাদের জীবনের পরিপক্কতা, জীবনের মধুরতা, জীবনের মাধুর্য আমরা তৈরি করতে পারি। বলছে আত্মাকে মধুর এবং পুষ্ট করে গড়ে তুলতে হবে। এই আত্মাকে আমাদের অনেক চর্চা করতে হবে, জ্ঞান চর্চা করতে হবে, ভালো মানুষের মতো মানুষের ভূমিকা রাখতে হবে, মনুষ্যত্বের দ্বারা মানুষের কাছে ভালো কাজ করে সেই মধুর করে এবং পুষ্ট করে গড়ে তোলা সম্ভব, নইলে তা স্রষ্টার উপভোগের উপযুক্ত হবে না। বিচিত্র অভিজ্ঞতা, প্রচুর প্রেম ও গভীর অনুভূতির দ্বারা আত্মার পরিপুষ্টি ও মাধুর্য সম্পাদন সম্ভব। সুন্দর, এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ একটি বাক্য আছে, কয়েকটি বিষয়ে বলা হয়েছে যে বিচিত্র অভিজ্ঞতা, নানা রকমের অভিজ্ঞতা। বিচিত্র মানে নানা রকম অভিজ্ঞতা, বিভিন্ন রকমের এই জীবন খেলাঘরে, এই পৃথিবীর পাঠশালায় আমাদের অনেক জ্ঞান অর্জন করতে হয়। আমরা শুধু বইয়ের জ্ঞানই নয়, আমাদের চলতে গিয়ে, বলতে গিয়ে, হাঁটতে গিয়ে, মানুষের মাঝে গিয়ে আমরা সমাজ থেকে, দেশ থেকে, মানুষের কাছ থেকে অনেক জ্ঞান অর্জন করি। এগুলোই কিন্তু জীবনের মূলত অভিজ্ঞতা। এই বিভিন্ন অভিজ্ঞতা, প্রচুর প্রেম, সত্যিকার প্রেম সৌন্দর্য অনুভূতি দান করে। সত্যিকারের প্রেম মানুষকে সুন্দর মনের উপহার দেয়, মানুষের বিকৃত লালসাকে দূর করে দেয়, মানুষের খারাপ কিছু থেকে পরিত্রাণ দেয়। সেই জন্য বলছে প্রচুর প্রেম, প্রকৃতির প্রতি প্রেম, মানুষের প্রতি প্রেম, প্রকৃতি যা কিছু মহান সৃষ্টি সকল কিছুর প্রতি প্রেম, ভালোবাসা, আন্তরিকতা, এইটা কিন্তু থাকতে বলছেন। গভীর অনুভূতি, আমাদের চিন্তা শক্তি, আমাদের গভীরতা, আমাদের ভাবনাটা, গভীরতার কথা এখানে বলা হয়েছে। আত্মার পরিপুষ্টি ও মাধুর্য সম্পাদন সম্ভব। এই যে বিচিত্র অভিজ্ঞতা, প্রচুর প্রেম এবং গভীর অনুভূতি, এগুলোর দ্বারা আত্মা পরিপুষ্ট হয়, আত্মার মাধুর্য সম্পন্ন হয়। তাই তাদের সাধনাই মানুষের শিক্ষার প্রধান বিষয়বস্তু। অর্থাৎ তাদের সাধনায় হচ্ছে কি মানুষের শিক্ষার প্রধান বিষয়বস্তু। তারা যে সাধনা করবে, এই সাধনাই হচ্ছে মানুষের জীবনের প্রধান শিক্ষার বিষয়বস্তু। বস্তু জিজ্ঞাসা তথা বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না। তাহলে বস্তুগত বিষয়, বস্তু জিজ্ঞাসা, এটাকে কিন্তু আসলে প্রধান বিষয়বস্তু নয়। বিজ্ঞান কখনো প্রধান বিষয়বস্তু হতে পারে না, কেননা তাতে আত্মার উন্নতি হয় না, জীবনবোধ ও মূল্যবোধে অন্তর পরিপূর্ণ হয় না, তা হয় সাহিত্য শিল্পকলার দ্বারা। তাই শিক্ষাক্ষেত্রে তাদের এত মূল্য। তাই বলা হয়েছে যে শিক্ষার প্রধান বিষয়বস্তুকে বলতে চেয়েছেন প্রাবন্ধিক সাহিত্য এবং শিল্পকলা। সাহিত্য এবং শিল্পকলার দ্বারা, সাহিত্য জীবনের দর্পণ স্বরূপ, সাহিত্য জীবনের সার্বিক দিক তুলে ধরা হয়। সেই সাহিত্য, শিল্পকলা বিভিন্ন রকমের, চিত্রকলা বলি আমরা, সঙ্গীত বলি, বিভিন্ন রকমের যত কিছু শিল্প শৈল্পিক সৌন্দর্য রয়েছে পৃথিবীর, সেই শিল্পকলার কথা বলা হয়েছে। এর দ্বারাই কিন্তু মূলত আমাদের শিক্ষা পরিপূর্ণতা লাভ করে। তাই শিক্ষাক্ষেত্রে তাদের এত মূল্য। তাই শিক্ষাক্ষেত্রে সাহিত্য এবং শিল্পকলার খুবই মূল্য। উপরে যে বৃদ্ধির কথা বলা হলো, বৃক্ষের জীবন তার চমৎকার নিদর্শন। বৃক্ষের অঙ্কুরিত হওয়া থেকে ফলবান হওয়া পর্যন্ত সেখানে কেবল বৃদ্ধির ইতিহাস। তাহলে আমরা বৃক্ষের দিকে যদি একটু তাকাই, বৃক্ষ জীবনের সবচেয়ে চমৎকার একটি নিদর্শন। বলা হয়েছে যে বৃক্ষ ফল ফলানো পর্যন্ত সব কিছু বৃক্ষ থেকে, অঙ্কুরিত থেকে, একটা বৃক্ষ তখন তার অঙ্কুর বীজ থেকে বের হয়, সেই অঙ্কুর থেকে তার যে ফল ধরানো একেবারে হওয়া পর্যন্ত সমগ্র টোটাল জীবনটাই তার কাছে একটা বৃদ্ধির ইতিহাস। বৃক্ষ কিন্তু বৃদ্ধি পেতেই থাকে। সেই অঙ্কুর থেকে শুরু করে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়, বড় হতে ফুল ধরায়, ফুল থেকে ফলে পরিণত হয়, সেই ফল থাকেই তার সবচেয়ে প্রাপ্তি। সম্পূর্ণটাই তার একটা বৃদ্ধির একটা পারম্পর্য আমরা দেখতে পাই। বৃক্ষের পানে তাকিয়ে আমরা লাভবান হতে পারি, জীবনের গূঢ় অর্থ সম্বন্ধে সচেতন হতে পারি বলে। তাহলে বৃক্ষের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা লাভবান হতে পারি, জীবনকে উপভোগ করতে পারি, জীবনের গূঢ় রহস্যটাকে আমরা উপলব্ধি করতে পারবো। এক বৃক্ষকে যদি আমরা উপলব্ধি করতে পারি, বৃক্ষের সার্থকতা, বৃক্ষের সৌন্দর্য, বৃক্ষের প্রাপ্তি, বৃক্ষের সমৃদ্ধি, বৃক্ষের বৃদ্ধি পাওয়া, বৃক্ষের গতি, এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে এই জীবনকে আমরা সুন্দরভাবে উপলব্ধি করতে পারবো। বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা তা নয়, প্রশান্তিরও ইঙ্গিত। বৃক্ষ কিন্তু শুধু বৃদ্ধি যে পাচ্ছে, এতক্ষণ বৃদ্ধির কথা বলেছেন, সে বৃদ্ধিই নয়, প্রশান্তিও দিয়ে থাকেন। একজন ক্লান্ত মানুষ যখন বৃক্ষের তলে দাঁড়ায় দক্ষিণা বাতাসে, তখন কিন্তু তার প্রাণ জুড়িয়ে যায়। তাই বৃক্ষ কিন্তু প্রশান্তিরও একটা চমৎকার উদাহরণ। অতি শান্ত ও সহিষ্ণুতায় সে জীবনের গুরুভার বহন করে। বৃক্ষ অত্যন্ত শান্ত এবং সহিষ্ণুতা, সহ্য, ধৈর্যের দ্বারা সে জীবনের সেই গুরুভার সে বহন করতে থাকে। সে কিন্তু সেভাবে বহন করে চমৎকার তার জীবনটাকে তৈরি করে থাকে। সেভাবেই আমরা এই জীবন ও বৃক্ষ নামক প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী জীবনের সঙ্গে যে মানুষের বৃক্ষের তুলনা করা হয়েছে, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে নদীর গতির সঙ্গে তুলনা করেছেন, এখানে তিনি বৃক্ষের সঙ্গে জীবনের তুলনা করেছেন। মূলত জীবন ও বৃক্ষ, এই নামের মধ্যে এটি নিহিত। জীবন ও বৃক্ষ এই দুটি দিক রয়েছে।
এই দুটি তুলনীয় বস্তুকেই তিনি সুন্দরভাবে এখানে তুলে ধরেছেন। এবং এই জীবন ও বৃক্ষ প্রবন্ধটি এই প্রাবন্ধিক মোতাহার হোসেন চৌধুরীর বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতি কথা গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। তাই এখানে এই প্রবন্ধের মূল কথা যেটা আসে সেটা আমরা দেখতে পাই যে পরার্থে আত্মনিবেদিত স্বীকৃতিময় সার্থক বিবেকবোধ সম্পন্ন মানব জীবনের মহত্তম প্রত্যাশা থেকে লেখক মানুষের জীবন কাঠামোকে তুলনা করেছেন বৃক্ষের সঙ্গে। পরার্থে অন্যের জন্য যার আত্মনিবেদন স্বীকৃতিময় সার্থক বিবেকবোধ সম্পন্ন, যার বিবেক জ্ঞান রয়েছে, যার মাধ্যমে মানব জীবনের সবচেয়ে মহত্তম প্রত্যাশা, এখান থেকেই লেখক এই জীবন কাঠামোকে এই বৃক্ষের সঙ্গে তিনি তুলনা করেছেন। তিনি দেখিয়েছেন বৃক্ষের বিকাশ, পরিপূর্ণতা ও সার্থকতার পিছনে রয়েছে তার নীরব সাধনা। বৃক্ষ যেমন করে ফুলে ফলে পরিপূর্ণতা পায় আর সে সব অন্যকে দান করে সার্থকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে, মানব জীবনের সার্থকতার জন্য তার নিজের সাধনা তেমনি হওয়া উচিত। তাহলে এই স্বার্থপর, অহংকারী, বিবেকহীন, নিষ্ঠুর, জবরদস্তি প্রবণ মানুষের জায়গায় দেখা দেবে প্রেমে, সৌন্দর্যে, সেবায় বিকশিত বিবেকবান, পরিপূর্ণ, সার্থক মানুষ। বলা হয়েছে এই সমাজে যে স্বার্থপর মানুষেরা রয়েছে, অহংকারী মানুষেরা রয়েছে, বিবেকহীন মানুষেরা রয়েছে, এই মানুষেরা যে জবরদস্তি প্রবণ, গায়ের জোর অনেক কিছু করতে চায়, এই মানুষের মধ্যেই তখন বৃক্ষকে উপলব্ধি করতে পারলেই তাদের ভিতরে প্রেম দেখা দেবে। তারা প্রেমে, সৌন্দর্যে, সেবায় বিকশিত হয়ে বিবেকবান, পরিপূর্ণ এবং সার্থক মানুষ হিসেবে তৈরি হতে পারবেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি চেষ্টা করেছি তোমাদেরকে কিছু কথা আলোচনা করার। তোমরা মূল বইয়ের আলোকে মূল বইটি সঙ্গে নিয়ে এই আলোচনাটি শুনবে এবং মনোযোগ দিয়ে শুনবে, তাহলেই আমি সার্থক বলে মনে করব। তোমরা পড়াশোনা করবে এবং তোমরা আমাদের কমেন্টের মাধ্যমে বিভিন্ন জিজ্ঞাসা প্রশ্ন করতে পারো, তাহলে হয়তো আমরা আবার আলোচনা করে তোমাদেরকে সেগুলো জানানোর চেষ্টা করব। সবার জন্য অনেক শুভকামনা রইল। সকল শিক্ষার্থী তোমরা ভালো থাকো, সাবধান থেকো, সচেতন থেকো এবং তোমরা সবাই বাসায় থাকো। সুন্দরভাবে তোমরা নিয়ম শৃঙ্খলা পালন করো এবং করোনা ভাইরাস সম্পর্কে সচেতন থাকো। সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।